নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। আপনা ঘরে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে কল্যাণীদি ফাউন্ডেশন। আইএলএস হাসপাতালে সার্বিক সহযোগিতায় এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শান্তন পত্রিকা ও শান্তন টিভির ডিরেক্টর অভিষেক দে। বুধবার কল্যাণীদি ফাউন্ডেশনের পক্ষ থেকে আগরতলা আপনা ঘর বৃদ্ধাবাসে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। আইএলএস হাসপাতালের সার্বিক সহযোগিতায় এ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শান্তন পত্রিকা ও শান্তন টিভির ডিরেক্টর অভিষেক দে। তিনি বলেন, কল্যাণী দে ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। কল্যাণী দে ফাউন্ডেশন পথ চলা শুরু করেছে 2020 সালে। 4 বছরে নানা সামাজিক কর্মসূচিতে অংশ নিয়েছে কল্যাণী দে ফাউন্ডেশনের কর্মকর্তারা। করোনা অতিমারির সময় পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়াও আপনা ঘর বৃদ্ধাবাসে আগেও এ ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। কল্যাণী দে ফাউন্ডেশন এই ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য হল মানুষের পাশে থাকা। আজকে কল্যাণী দে ফাউন্ডেশনের উদ্যোগে আপনার বৃদ্ধাশ্রমে একটি হেলথ ক্যাম্প অর্গানাইজ করছি আমরা আইএলএস হসপিটালের সার্বিক সহযোগিতা। কল্যাণী দে ফাউন্ডেশনের যাত্রা শুরু 2020 সালে। বিগত 4 বছরে আমরা নানা সামাজিক কর্মসূচিতে অংশ নিয়েছি, যেরকম কোভিড সময় চলাকালীন সাংবাদিক, পুলিশ কর্মীদের মাস্ক ও স্যানিটাইজার বিতরণ, ওকার বাইরের স্যানিটাইজার মাস্ক বিতরণ। এই আপনার বৃদ্ধাশ্রমে আমরা নিয়মিত আসি, যতটুকু সহযোগিতা সাহায্য করা যায় আমরা করি। এবং এর আগেও আমরা এখানে স্বাস্থ্য শিবির আয়োজন করেছিলাম। আজকেও আমরা এই স্বাস্থ্য শিবির আয়োজন করছি। আমাদের মূলত লক্ষ্য হচ্ছে যে ওদের পাশে থাকা, তাদের সহযোগিতা থাকা। সারা বছর বিভিন্ন সামাজিক কর্মসূচিতে হাত বাড়িয়ে দেয় কল্যাণী দে ফাউন্ডেশন এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব পালন করে চলেছেন কল্যাণী দে ফাউন্ডেশন কর্মকর্তারা। বিগত 4 বছর ধরে দায়িত্ব পালন করে আসছে কল্যাণী দে ফাউন্ডেশন। করোনা পরিস্থিতিতে মানুষের স্বার্থে বড় ভূমিকা পালন করছিল সংগঠনের কর্মকর্তারা। পাশাপাশি প্রতি বছর দুর্গাপূজার সময় বৃদ্ধাশ্রম থেকে শুরু করে বিভিন্ন দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বস্ত্র বিতরণ করে। এদিন আপনা ঘরের বৃদ্ধারা স্বাস্থ্য পরিষেবা পেয়ে অত্যন্ত উপকৃত হন। যাদের কেউ নেই তাদের পাশে দাঁড়িয়ে কল্যাণী দে ফাউন্ডেশন বড় ভূমিকা পালন করেছে। দুর্গাপূজার সময় তাদের পাশে দাঁড়িয়ে আপন হারানোর বেদনা বুঝতে দেয় না কল্যাণী দে ফাউন্ডেশন। শান্তন টিভি। বৃহস্পতিবারের মধ্যে ঘোষণা হয়ে যাবে 7 রামনগর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীর নাম। বুধবার শহীদ ভগৎ সিং যুব আবাসে আয়োজিত সাংগঠনিক বৈঠক শুরুর আগে এই বিষয়ে অবগত করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এই নির্বাচনে সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে নির্বাচন। ভারতের জনতা পার্টি হয়ে মনোনীত প্রার্থী হয়েছেন বিপ্লব কুমার দেব। নির্বাচনকে সামনে রেখে আজকের এই সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে। কিভাবে নির্বাচন পরিচালনা করতে হবে সে বিষয়ে কার্যকর্তাদের সাথে আলোচনা হয়। ইতিমধ্যে দফায় দফায় বৈঠক করা হয়েছে। আসন্ন নির্বাচনে 2টি আসনে 2টি পদ্মফুল ফুটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করার হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। আপনারা অবগত আছেন যে আগামী 19 এপ্রিল আমাদের পশ্চিম আসনে এবং 26 এপ্রিল আমাদের পূর্ব আসনে নির্বাচন নির্ঘণ্ট হয়েছে। তো এই নির্বাচনকে সামনে রেখে দফায় দফায় বিভিন্ন জায়গাতে আমাদের নির্বাচনী টিম তৈরি করা হয়েছে এবং আমাদের এই নির্বাচন পরিচালনার জন্য কিভাবে আমরা পরিচালনা করব, কিভাবে আমরা অগ্রসর হব, তার রূপরেখা তৈরি করার জন্যই বিভিন্ন দফায় দফায় আমরা সাংগঠনিক বৈঠক করছি। সমস্ত জল্পনার অবসান। বিরোধী দলনেতার দায়িত্ব পেলেন সিপিআইএম এর বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। বিধানসভায় গিয়ে এই দায়িত্ব গ্রহণ করে তিনি বলেন, আগে থেকে তিনি প্র্যাকটিক্যাল ভাবে বিরোধী দলনেতার ভূমিকা পালন করে আসছেন। শুধুমাত্র
টেকনিক্যাল ভাবে তিনি ছিলেন না। 2023 বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যের প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করছিল তিপ্রামথা এবং দলের বিরোধী দলনেতা ছিলেন অনিমেষ দেববর্মা। সম্প্রতি ত্রিপাক্ষিক চুক্তির পর বিরোধী আসন থেকে সরাসরি ট্রেজারি বেঞ্চে এসে যোগ দিয়েছেন প্রধান বিরোধী দল মথা। মন্ত্রিত্ব পেয়েছেন বিরোধী দলনেতার দায়িত্বে প্রাপ্ত অনিমেষ দেববর্মা। বিরোধী দলনেতার পদ থেকে পদত্যাগ করে মন্ত্রী সভার সদস্যদের জন্য রাজভবনের দরবার হলে শপথ গ্রহণ করেন। তারপর থেকে বিরোধী দলনেতার আসনটি শূন্য ছিল। বুধবার সে শূন্য আসনে বিরোধী দলনেতার দায়িত্ব দেওয়া হয়েছে জিতেন্দ্র চৌধুরীকে। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিরোধী দলনেতার দায়িত্ব জিতেন্দ্র চৌধুরীর কাছে তুলে দেন। তিনি সিপিএম দলের হয়ে লড়াই করে সাবরুম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন 2023 সালে। পাশাপাশি তিনি সিপিআইএম এর রাজ্য সম্পাদকের দায়িত্ব রয়েছেন। দলের পক্ষ থেকে বিরোধী দলনেতার দায়িত্ব জিতেন্দ্র চৌধুরীর হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। মেলার মাঠের সে প্রস্তাব গ্রহণ করলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। বিশ্ববন্ধু সেন বলেন, তিপ্রামথার যখন শাসক দলকে সমর্থন করেছে তখন তারা বিরোধী আসন থেকে শাসক দলে চলে এসেছে। তিপ্রামথার পর বিরোধী দলের ভূমিকার জন্য সিপিআইএম এর নাম আসার কারণ হল 10টি আসনে তাদের বিধায়ক রয়েছেন। জিতেন্দ্র চৌধুরীর নাম প্রস্তাবে আসার পর বিরোধী দলের জন্য স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানান অধ্যক্ষ। নিয়ম, আমাদের ত্রিপুরা রাজ্যে বিধানসভার আসন আছে 7খানা। এতদিন তিপ্রামথা ছিল বিরোধী দলের এবং যার নেতৃত্ব করতেন অনিমেষ বাবু। তিপ্রামথা যখন ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করল এলআই পার্টি হিসাবে, অটোমেটিকলি তিপ্রামথা এবার চলে গেল শাসক দলে সাপোর্টার হিসাবে, এলআই পার্টি হিসাবে। তো আউট অফ 60 নাম্বার MLS, CPIM have 10 numbers. এদিকে জিতেন্দ্র চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এতদিন প্র্যাকটিক্যাল ভাবে তিনি বিরোধী দলের দায়িত্ব পালন করে গেছেন। শুধুমাত্র টেকনিক্যাল ভাবে তিনি বিরোধী দলনেতা ছিলেন না, কারণ জনগণের সমস্যা নিয়ে তৎকালীন বিরোধী দলনেতা থেকে বেশি আওয়াজ তুলেছিলেন তিনি। তবে এর আগে বিরোধী দলনেতাও চেষ্টা করেছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, বিরোধী দলনেতা মানে সরকারের বিরোধিতা করা নয়, বিরোধী দলনেতা মানে সরকারের উন্নয়নমূলক কাজের সমর্থন করা এবং এ বিষয়ে আওয়াজ তোলা। পাশাপাশি শাসক দলের কোনো ত্রুটি থাকলে সেটা তাদের দৃষ্টিতে স্বীকার করা মুশকিল হয় এবং শাসক দলের বিধায়কদের নজরে আসলেও সেটা নিয়ে তারা আওয়াজ তুলতে পারে না। তাই বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব হবে সরকারের সে দুর্বলতা এবং ত্রুটিগুলি জনসম্মুখে তুলে ধরা। তিনি আরো বলেন, আগামী দিন মানুষের সাথে তিনি দায়িত্ব পালন করবেন। প্র্যাকটিক্যালি তো বিরোধী দলের নেতা আমি ছিলাম, তো টেকনিক্যালি ছিলাম না। কেননা পার্সেন্টেজ অফ ভোট, অর্থাৎ ভোট শেয়ার, এবং এজ অপোজিশন লিডার যেভাবে সরকারের বিভিন্ন বিষয়ে যেগুলো কি বলে এই জনগণের হিতকর নয় বা ভুল, এগুলোকে তোলার দিক থেকে আমার তো মনে হয় যে তখন যিনি বিরোধী দল নেতা ছিলেন তার চেয়েও বেশি আমি চেষ্টা করেছি। এদিন জিতেন্দ্র চৌধুরী সঙ্গে ছিলেন সিপিআইএম এর অন্যান্য বিধায়করা। শান্তন টিভি। এক সংস্থার দ্বারা প্রতারণা শিকার ধর্মনগরের বহু মানুষ। অভিযোগ উঠছে রিস্তা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি মাইক্রো ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কঠোর পদক্ষেপের দাবি করলেন সাধারণ মানুষ। এক সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল ধর্মনগরবাসী। অভিযোগ 2023 সালের 12 জুন ধর্মনগরের পদ্মপুরে উদ্বোধন হয়েছিল রিস্তা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি মাইক্রো ফাইন্যান্স কোম্পানি। বিগত দিনে চিটফান্ডগুলি যেভাবে মানুষকে ঠকিয়ে বেপাত্তা হয়ে গিয়েছিল, পুনরায় একই অবস্থা শুরু করেছে নতুন করে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলি। মানুষ একবার সর্বস্ব খুইয়ে সরকার অনুমোদিত সংস্থাগুলির উপর ভরসা রাখতে শুরু করেছিল, কিন্তু পুনরায় বেশ কিছু মাইক্রো ফাইন্যান্স কোম্পানি রাজ্যে প্রবেশ করে ঋণ দেওয়ার নাম করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার যে পরিকল্পনা গ্রহণ করেছে, এ ফাঁদে পা দিয়ে আবার সর্বস্ব খোয়ানোর পথে সাধারণ মানুষ। অভিযোগ, ধর্মনগরের পদ্মপুরে এই রিস্তা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মাইক্রো ফাইন্যান্স কোম্পানি মানুষের সাথে প্রতারণা করার পরিকল্পনা গ্রহণ করেছে বলে অভিযোগ।
জানা গেছে 2023-এর জুন মাসে যখন মেদিনীপুরের এই কোম্পানির উদ্বোধন ত্রিপুরাতে হয় তখন 72টি রিস্তা পয়েন্ট দেওয়া হয়েছিল এবং প্রতিটি রিস্তা পয়েন্টে 30,000 টাকা করে অগ্রিম নেওয়া হয়েছিল। তাছাড়া যারা ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ পেয়েছিলেন তাদের কাছ থেকে 9,999 টাকা করে, সাধারণ কর্মীদের কাছ থেকে 4,999 টাকা এবং অন্যান্য কর্মীদের কাছ থেকে 2,099 টাকা করে নেওয়া হয়েছিল। প্রত্যেকে বলা হয়েছিল গ্রুপ বানিয়ে গ্রুপ থেকে কমিশন নেওয়ার জন্য। আর বলা হয় 3 মাস কোনো ধরনের বেতন দেওয়া হবে না, তারপর থেকে পদ অনুযায়ী তাদেরকে নির্দিষ্ট বেতন দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত কোনো বেতন দেওয়া হয়নি কর্মীদের বলে অভিযোগ। অবশেষে মেদিনীপুর থেকে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এক কর্মী আসার পর মঙ্গলবার বিক্ষোভের মুখে পড়ে সেই কর্মী। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যে ধর্মনগর থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়। আরও জানা যায়, রাজ্যে এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে 18 লক্ষ টাকার অধিক, আর ঋণ বাবদ তারা খরচ করেছে মাত্র 14 লক্ষ টাকা। বাকি ঋণগুলি দিনের পর দিন ঘুরিয়ে নেওয়া হচ্ছে নানা অজুহাত দেখিয়ে। এতে রিস্তা পয়েন্টে যারা কাজ করেছে তারা দিশেহারা হয়ে মানুষের কাছে কোনো জবাব দিতে পারছে না। তখন কোম্পানি যে কন্ডিশন রাখছিল আমরা লোকে যে আমরা প্রথম 3 মাস ক্যাজুয়াল হিসাবে কাজ করবো, তারপরে আমরা ফিক্সড স্যালারি ব্যবস্থা করা হইব। তো এইরকম 3 মাস যাওয়ার পরে দেখা গেল যে তারা ফিক্সড স্যালারি করছে না। বললো যে এখন না, জানুয়ারি মাস থেকে ফিক্সড স্যালারি করা হইব। তো ডিসেম্বর মাসের লাস্টে যখন আমরা মিটিং হয়, মিটিংয়ে কোয়া হয়েছে যে তারা ফেব্রুয়ারি মাস থেকে ফিক্সড স্যালারি করবো, কিন্তু টিল নাও তারা স্যালারির কোনো ইয়ে নাই। ফিক্সড স্যালারি তো দূরের কথা, তারা 3 মাস থেকে স্টাফের স্যালারি আটকায় রাখছে। তো যার কারণে আমরা 15 তারিখে সবাই যারা স্টাফ আসছিলাম আমরা রিজাইন দিয়ে দিছি। কিন্তু রিজাইন দেওয়ার পরে সমস্যাটা যেটা হয়েছে, এখানে যারা আমরা আরপি রিক্রুট করা হয়েছিল 70+ আরপি ধর্মনগর ব্রাঞ্চে অলরেডি রিক্রুট আছে। তো তারা যখন পরিষেবা পাইতেছে না তখন তারা ডাইরেক্টলি আমরা লোকে যোগাযোগ করতেছে যে আপনাদের ব্রাঞ্চের স্টাফ নাই, আমরা পরিষেবা পাইতেছি না। তো তাদের সাথে যেভাবে কন্ডিশন কইরা, তাদের সাথে যেভাবে টাকা নিয়ে তারা এখানে আমরা রিক্রুট করছিলাম, এই অনুযায়ী তারা কোনো কাজ করতে পারতেছে না। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছে প্রতারিত ধর্মনগরবাসী। শান্তন টিভি। রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগে আগামী 22শে মার্চ সকাল 9টা থেকে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে শ্রী শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে মহাধর্মসভা ও সশস্ত্র কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গোবর্ধন মঠ পুরীর পীঠোধেশ্বর জগৎগুরু শঙ্করাচার্য শান্তিকালী আশ্রমের অধ্যক্ষ পদ্মশ্রী চিত্ত মহারাজ, জগন্নাথ জিউ মন্দিরের মঠ রক্ষক ত্রিদণ্ডী ভিক্ষু ভক্তি কমল বৈষ্ণব মহারাজ এবং আরও অন্যান্য বিভিন্ন মঠের সাধু সন্ত উপস্থিত থেকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পর্কে ধর্মীয় আলোচনা করবেন। পাশাপাশি দুপুর 1টা থেকে মহাপ্রসাদ বিতরণ করা হবে। এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের পৃষ্ঠপোষক তথা ত্রিপুরা বিধানসভা উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। আয়োজিত মহাধর্মসভা ও সশস্ত্র কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে সকলকে উপস্থিতি থাকার জন্য আহ্বান জানান রামপ্রসাদ পাল। করতে হয় সেটা আমাদের মধ্যে কিছুটা হলো ঘাটতি আছে। তো আমরা চাই, অর্থাৎ এই সংগঠন চাই যে আমরা বেশি করে যেন আমরা ধর্মের প্রতি দায়িত্বশীল হই, পাশাপাশি আমাদের এই সনাতন ধর্মকে আমরা বেশিভাবে আমরা প্রচার এবং প্রসার, এবং আমরা সেটাও জানি এই সনাতন ধর্ম বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম এবং আদি ধর্ম, এবং তার উপর কোনো ধর্মই নেই। এটা আমাদের ভাষণ নয়, এটা বিশ্বের বড় বড় সায়েন্টিস্ট যারা আছে ওনারাও এই ধর্মকে নিয়ে রিসার্চ করে, চর্চা করে, অন্য কোনো ধর্মকে নিয়ে ওনারা কোনো চিন্তিত নয়। তো বর্তমান আমাদের ভারতবর্ষের যে নতুন প্রজন্মরা আছে, আমরা চাই তাদেরকে আমাদের এই বিরাট বিশাল যেটাকে নিয়ে সারা বিশ্ব এই ধর্মকে নিয়ে অনেক কিছু চর্চা করে, আবারও ব্যর্থতার পরিচয় দিল রাধাকিশোরপুর থানার পুলিশ। বেআইনিভাবে মদ বিক্রি,
কালাচান পালের বাড়ি ঘেরাও করে জালে তুলতে পারেনি পুলিশ। ঘটনা মাতাবাড়ি বুইরা দিঘির পাড় এলাকায়। মঙ্গলবার রাতে রাধাকিশোরপুর থানার পুলিশের কাছে খবর আসে মাতাবাড়ি বুইরাদিঘির পাড় এলাকায় মদ বিক্রেতা হিসেবে চিহ্নিত কালাচান পাল নিজ বাড়িতে প্রচুর সংখ্যক বিলিতি মদ বিক্রি করতে মজুত রেখেছে। পুলিশ দীর্ঘদিন ধরে কালাচান পালকে জালে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশ তাকে আটক করতে পারছে না। পুলিশ আসার আগেই পালিয়ে যায় অভিযুক্ত কালাচান পাল। মঙ্গলবার রাতেও ব্যতিক্রম হয়নি, পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় সে। অবশেষে মঙ্গলবার রাতে পুলিশ কালাচান পালের বাড়িতে বিশাল সংখ্যক পুলিশ নিয়ে ঘেরাও করে, কিন্তু সে পালিয়ে যায়। পুলিশ কালাচান পালের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে বিলিতি মদ উদ্ধার করে, যার কালো বাজারে মূল্য প্রায় 40 থেকে 50 হাজার টাকা হবে বলে জানা যায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ জানায় কালাচান পাল দীর্ঘদিন ধরে বিলিতি মদ বিক্রি করে আসছে। তবে মঙ্গলবার রাতে পুলিশ কালাচান পালকে আটক করতে না পারলেও তার বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়ে কালাচান পালকে আটক করার চেষ্টা করবে বলে জানায়। আমাদের কাছে সন্ধ্যাবেলায় একটি খবর আসে যে মাতাবাড়ি বুড়াদিঘির পাড়ে কালাচান পালের বাড়িতে ইলিগালি ফরেন লিকার স্টোর করে রেখেছি। এই খবর পাওয়া মাত্র আমরা আমাদের থানার সব অফিসারদের মিলে ওখানে ঘটনাস্থলে গিয়ে রেড করি এবং রেড করার পর এসব ফরেন লিকার সিজ করি। আনুমানিক বাজার মূল্য কত টাকা হতে পারে? আনুমানিক বাজার মূল্য 40 থেকে 50 হাজার টাকা হবে। আচ্ছা, কাউকে কি গ্রেপ্তার করা সম্ভব হয়নি? আমাদের উপস্থিতি টের পেয়ে ওই কালাচান পাল বাড়ি থেকে পালিয়ে যায় এবং তার বিরুদ্ধে আমরা পিআর সাবমিট করবো। আগেও কি সেই ব্যক্তি এই ধরনের কাজে লিপ্ত ছিল নাকি প্রথমবার? আমরা তো আজকে আগেও এই ধরনের কাজে লিপ্ত ছিল, কিন্তু আমি আজকে প্রথমবার ওনার বাড়ি থেকে সিজ করেছি। স্যান্দন টিভি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়।